সপ্তাহের শেষ কার্যদিবস অবশেষে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা পাতির সারাদিনে পুঁজিবাজার নিয়ে আলোচনায়। আজ আপনাদের সাথে আছি আমি ইফাতারা। আর শুরুতেই জানিয়ে দিব ঢাকার পুঁজিবাজারের সূচক ও লেনদেনের খবর। আজ সপ্তাহের শেষ কার্যদিবস, ইতিবাচক ধারার মধ্যে দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে এবং এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 9.83 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,629 পয়েন্টে। এছাড়া অন্য যে দুটো সূচক রয়েছে তার মধ্যে ডিএস30 সূচকটি অবস্থান করছে 2029 পয়েন্টে, বেড়েছে 1.62 পয়েন্ট। সরিয়া ভিত্তিক সূচকটি এই মুহূর্তে অবস্থান করছে 1291 পয়েন্টে, বেড়েছে 4.16 পয়েন্ট। এরই মধ্যে মোট লেনদেন 650 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে 2 ঘন্টার লেনদেনে এখন পর্যন্ত 126টি প্রতিষ্ঠান রয়েছে দর হারানো তালিকায়, 111টি প্রতিষ্ঠানের দর বেড়েছে। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে দর বাড়ার তালিকায় রয়েছে 131টি প্রতিষ্ঠান, দর হারিয়েছে 130টি প্রতিষ্ঠানের। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 17টি ফান্ডের দর হারিয়েছে, দর বেড়েছে 9টি ফান্ডের। এই ছিল এতক্ষণ পর্যন্ত সূচক ও লেনদেনের খবর। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার এবং সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে আছেন KHB সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সোম। আমরা আলোচনা করব তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে জানতে চাইবো, আমরা কিন্তু গত সপ্তাহ এবং এই সপ্তাহের প্রথম দিকের তুলনায় মার্কেটের অবস্থান আজকে একটু ভিন্ন দেখতে পাচ্ছি। আমরা জানি যে হয়তো মূল্য সংশোধনী হচ্ছে, তো তারপরেও জানতে চাইবো সার্বিকভাবে পুঁজিবাজারের অবস্থান এখন আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে পুঁজিবাজারের অবস্থা মোটেও খারাপ লাগছে না। আমি বেশ আশাবাদী। আমাদের পুঁজিবাজার আমরা খুব রিসেন্ট টাইমেই দেখলাম যে 300-400 কোটি টাকার ভলিউম থেকে এটা 2000 কোটি টাকায় চলে গিয়েছিল এবং এটা কনস্ট্যান্টলি 1200 থেকে 1500-1600 ভিতরে ট্রেড হচ্ছে। আজকে হয়তো একটু ভলিউম কম, মার্কেটে তো মার্কেটটা একটা জায়গায় এসেছে, ইন্ডেক্স বেড়েছে, ভলিউম বেড়েছে, সেখান থেকে একটু ছোট একটা দুইটা কারেকশন হচ্ছে বা হওয়ার চেষ্টা হচ্ছে। কারণ হচ্ছে যে এটার একটা বড় কারণ হচ্ছে যে মানুষ যখন ইন্ডেক্সটা বাড়লো বা ভলিউম বাড়ার কারণে, ইন্ডেক্সটা বাড়ার কারণে অনেকের কিন্তু অনেক টাকা প্রফিট হয়ে গেছে। সো এই প্রফিটগুলো তো ডেফিনেটলি তারা টেক করবে। সো প্রফিট টেক করার কারণে মার্কেটে একটা সেল প্রেশার আসে, এটার জন্য মার্কেটে একটা কারেকশন ডেফিনেটলি হবে আর কি। সো যখন একটা কারেকশন হয়, একদিন দেড় দিন কারেকশন হওয়ার পরে কিন্তু মার্কেট একটু কনফিউজড হয়ে যায় যে মার্কেট কি আরও কারেকশন হবে নাকি মার্কেটে বাই প্রেশারের কারণে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে তারপরে মার্কেটটা আরও উপরে যাবে। সো এই কনফিউশনটার কারণে কিন্তু দেখা যায় যে ভলিউম একটু কমে যায়। সো ভলিউম আসলে কমার একটা বড় কারণ হচ্ছে যে ইনভেস্টররা কিন্তু তখন ওয়েট করে যে কোন দিকে মার্কেট যাবে, মার্কেট কি আরও উপরে যাবে, তখন তারা কি সেল করবেন নাকি হচ্ছে মার্কেট আরো বাড়বে, তখন তারা বাই করবেন। সো মার্কেট আসলে ওই সিগন্যালটা যখন ক্লিয়ার না হয় তখন কিন্তু মানুষ একটু কনফিউজ থাকে। সো ওই কারণে ভলিউম একটু কমতে পারে। বাট ওভারঅল আসলে যেই ভলিউমটা যেই জায়গায় গিয়েছে এবং আমাদের ইকোনমির এখন সামগ্রিক যে অবস্থা, তাতে আমি আশাবাদী। আমার মনে হয় যে এখান থেকে যদি কিছুটা কারেকশন হয়ও, মার্কেট উইল বাউন্স ব্যাক সুন। সেই সাথে মার্কেট যেহেতু বড় হয়েছে, ঝুঁকির পরিমাণও কিন্তু বেড়ে গেছে, তো কোন বিষয়গুলোকে বেশি নজর দেওয়া প্রয়োজন? দেখুন, আসলে পুঁজিবাজার তো আসলে দুটো জিনিস। এক হচ্ছে যে পুঁজিবাজারে পুঁজি ইনভলভড এবং আপনার পুঁজি যেখানে ইনভলভ সেখানে রিস্ক ইনভলভ হবে। সো পুঁজিবাজার হচ্ছে প্রফিট এবং রিস্কের জায়গা। সো আপনি মার্কেট যত ছোট হোক আর যত বড় হোক, এটার যে অ্যাসোসিয়েটেড রিস্ক সেটা থাকবেই। এবং আমরা যেহেতু ইমার্জিং ইকোনমি, যেটা নিয়ে আমরা গর্ব করি, আমরা তো স্ট্যাগনেন্ট ইকোনমি না, আমরা এমন ইকোনমি না যে আমাদের ইকোনমির গ্রোথ নাই। সো আমরা হচ্ছে গ্রোয়িং ইকোনমি এবং আমরা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। সো গ্রোয়িং ইকোনমিতে কিন্তু আপনার যেরকম গ্রোথ থাকবে, গ্রোথের সাথে সাথে রিস্কটা কিন্তু আমার বেশিই থাকবে। গ্রোয়িং ইকোনমিতে কখনো এরকম হয় না যে শুধু গ্রোথ আছে আপনার রিস্ক নেই। সো এই রিস্কি মার্কেটে আপনাকে ইনভেস্ট করতে গেলে আপনার যে আপসাইড এবং ডাউন সাইড, এইটা সম্পর্কে আপনাকে আসলে ইনফর্মড হতে হবে। নো ম্যাটার আপনি ক্ষুদ্র বিনিয়োগকারী আর আপনি বৃহৎ বিনিয়োগকারী, আপনাকে রিস্ক এবং রিটার্নটা বুঝেই আপনাকে এই মার্কেটে প্লে করতে হবে। আদারওয়াইজ আপনি ইউ উইল সাফার। সো আমার মনে হয় যে রিস্ক যাই থাকুক না কেন, ইনভেস্টরকে ওয়েল ইনফর্মড হতে হবে। এবং আমরা অনেক সময় এটা শুনি যে আমাদের হাউসে বা আমাদের ক্লায়েন্টরা অনেক সময় বলেন যে আমরা তো আসলে এই ব্যাপারে এক্সপার্ট না, আমাদের এত সময় নেই, আমরা আসলে কিভাবে ওয়েল ইনফর্মড হব। এখন ব্যাপারটা হচ্ছে যে পুঁজিবাজারে ইনভেস্ট করা এটা কিন্তু রকেট সায়েন্স না। এটার জন্য আপনাকে এমন কোনো খুব কঠিন বইপত্র পড়ার দরকার নাই। আপনি যদি ফলো করেন পুঁজিবাজারকে, আপনি যদি এর বাইরে কিছু বইপত্র পড়েন, প্রতিদিন যদি আমাদের অফিস টাইম কয়টা, আপনি যদি অন্য জায়গায়ও কাজ করেন 9টা থেকে 5টা, 6টা, 7টা, 8টা, আপনি যদি রাত্রে 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টাও যদি স্টাডি করেন, আপনি যদি একটা ফাইন্যান্সের বই পড়েন, পুঁজিবাজারে কি হচ্ছে এটা স্টাডি করেন, আমার মনে হয় যে ওভার এ পিরিয়ড অফ 1-2 ইয়ার্স আপনি একজন ইনফর্মড ইনভেস্টরে পরিণত হবেন। আমাদের যেটা হয়, আমরা খুব শর্ট টাইমে প্রফিট করতে চাই,
কোনো শেয়ারে যদি আমার লস হয়, কেন লস হচ্ছে, কেন প্রফিট হচ্ছে, সেটা আমরা বোঝার চেষ্টা করি না। এই কারণে যেটা হয় যে আমরা পুঁজিবাজারকে একটা মানে অতিরিক্ত রিস্কি জায়গা হিসেবে মনে করি। বাট আপনি যে কোনো ব্যবসায়ী যান, আপনি যে কোনো ব্যবসায়ী কিন্তু লস আছে। আপনি কটনের ব্যবসায় যান, আপনি পোলট্রির ব্যবসায় যান, যে কোনো ব্যবসায় যান, আপনার ব্যবসায় আপসাইড যেমন আছে, ডাউন সাইডও সেরকম আছে। সমস্যা যেটা হচ্ছে যে ওই সমস্ত ব্যবসায় সাধারণ লোক আসলে যায় কম, কারণ তাদের অত পুঁজি নিয়ে তারা ইনভলভ হয় না। বাট পুঁজিবাজারে দেখা যায় যে খুব কম পুঁজি নিয়েও আসা যায়, অনেক পুঁজি নিয়েও আসা যায়, মানুষ খুব তাড়াতাড়ি আসতেও যেমন পারে, সবার একটি আশা থাকে যে তাদের মানুষ মুনাফা হবে, আসতেও পারে তাড়াতাড়ি। মুনাফার তো সবাই, আপনি যে কোনো ব্যবসাতে গেলে মুনাফার ব্যবসা চাই। আপনি একটা মুদি কিন্তু দোকান কম দেন, সময়ে বেশি মুনাফা পাওয়া যায় মুদি দোকান দেন আর একটা স্টিল মিল দেন, আপনার রিস্ক এবং রিটার্নের আশাই তো সবাই করে। বাট পুঁজিবাজারের ব্যাপার হচ্ছে আপনি যত তাড়াতাড়ি যেমন আসতেও পারেন, আপনি চাইলে তত তাড়াতাড়ি চলেও যেতে পারেন। এইটার জন্য আসলে মানুষ আসেও বেশি, আবার মার্কেট থেকে চলেও যায় বেশি। সো এই আপনার আসা যাওয়াটাকে যে আপনাকে আসলে থাকায় রূপান্তর করতে হবে। আপনি আসবেন, প্রফিট নেবেন, চলে যাবেন, বা লং আসবেন টার্মের জন্য আমাদের লং টার্মের জন্য মানে কি আপনি আসবেন, প্রফিট নেবেন, চলে যাবেন, বা আসবেন লস করবেন, আপনি আবার মন খারাপ করে চলে যাবেন। নো, আপনাকে থাকতে হবে। যেমন হচ্ছে যে আমি একটা উদাহরণ দিতে পারি, যে এখন পুঁজিবাজারের কারণে ওয়ারেন বাফেটের কথা আমরা সবাই জানি, আমরা ফেসবুকেও দেখা যায় যে প্রতিদিন ওনার উক্তি আসছে, হ্যাঁ উনি এইটা বলেছেন, কিন্তু উনি যেটা করেছেন সেটা কতজন করে। হ্যাঁ, যেমন উনি আমি যতদূর জানি প্রথম উনি শেয়ার কেনেন 11 বছর বয়সে, সিটি সার্ভিসেস নামে একটা অয়েল কোম্পানি শেয়ার কিনেছিলেন উনি $38, উনি এবং ওনার বোন দুইজন কেনেন। ওভার এ পিরিয়ড অফ 2-3 উইকস এইটা 1/3 কমে যায়, এবং তার বোন তাকে খুব টিজ করতো যে তুমি কি শেয়ার কিনলা 11 বছর বয়সে, আপনি চিন্তা করেন যে আমাদের টাকা তো সব হারায় গেল। এরপরে সেই শেয়ারটা $40 যখন আসে, $38 শেয়ার $40 আসলে উনি $2 প্রফিটে শেয়ারটা বিক্রি করেন। পরবর্তীতে এই শেয়ারটা একসময় $200 যায়, উনি কিন্তু শেয়ার বিক্রি করে দিয়েছেন। কিন্তু ওয়ারেন বাফেট কিন্তু মার্কেটে ছিলেন, উনি কিন্তু $38 শেয়ার 1/3 হওয়ার পরে বিক্রি করে চলে যান নাই, বা ওই $38 শেয়ার অনেক দিন যাওয়ার পরে $40 হয়েছে, আচ্ছা ঠিক আছে এটা অনেক সময় লাগে, উনি বিক্রি করে দিয়ে চলে যান নাই। আমরা পুঁজিবাজার নিয়ে আপনার সাথে আরো আলোচনা করব, কিন্তু তার আগে নিব ছোট্ট একটি বিরতি। এ পর্যায়ে নিচ্ছে 1 মিনিটের একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরছি পুঁজিবাজার নিয়ে আলোচনায়। আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম, তো আপনি লং টার্ম বিনিয়োগের কথা বলছিলেন। আমরা এটাই দেখেছি যে আমাদের দেশের পুঁজিবাজারে এখনো কিন্তু শর্ট টার্ম বিনিয়োগের দিকে আগ্রহ বেশি। তো এই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে এখনো যারা পুঁজিবাজারে বিনিয়োগ করছে তাদের আসলে পুঁজিবাজার সম্পর্কে ধারণাটা অনেক কম? হ্যাঁ, পুঁজিবাজার সম্পর্কে ধারণা কম, এবং আমাদের সমস্যা হচ্ছে যে আমরা পুঁজিবাজার থেকে প্রফিট করতে চাই, কিন্তু পুঁজিবাজার সম্পর্কে আমরা ধারণা নিতে চাই না। এবং যতটুকু মনে হয় যে আমরা লসের অংশটা নিতে চাই না, আমরা সবসময় খালি হ্যাঁ, আমরা সবসময় মুনাফা চাই। আমাদের সমস্যা মানে আমাদের এটা হয়তো ওয়ার্ল্ড ওয়াইড সমস্যাই। সাধারণ মানুষের একটা থাকে যে আমি আসলে এখানে টাকা তখনই আনবো যখন হচ্ছে অনেক লাভ হচ্ছে, সবাই লাভ করতেছে, আমি এখানে কিছু টাকা দিলাম, এখান থেকে আমি প্রফিট করব, চলে যাব। বাট আপনি যদি দেখেন যে এটা কিন্তু প্রুভড যে সবচেয়ে বেশি রিটার্ন হচ্ছে ইকুইটিতে, মানে হচ্ছে শেয়ারে। মার্কেট ধস হোক আর যাই হোক, আপনি যদি একটা লঙ্গার পিরিয়ড অফ টাইমে থাকেন, একটা যে কোনো স্টক এক্সচেঞ্জে থাকেন, আপনার রিটার্ন অন্য যে কোনো রিটার্ন থেকে, আপনি বন্ড বলেন, এফডিআর বলেন, যে কোনো কিছু বলেন, আপনি ইভেন রিয়েল এস্টেট ব্যবসা বলেন, সব কিছু থেকে ইকুইটি মার্কেটের রিটার্ন অনেক অনেক বেশি। বাট আপনাকে ওই টাইমটা তো ইনভেস্ট করতে হবে। সো আপনাকে শুধু এখানে টাকা ইনভেস্ট করলে হবে না, আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে হচ্ছে ক্যাপিটাল এবং আপনার টাইম এবং আপনার ইন্টারেস্ট। এই সম্পর্কে আপনার একটা ইন্টারেস্ট থাকতে হবে। সো আমি যেটা ওয়ারেন বাফেটের কথা একটু আগে বলছিলাম, যে উনি কিন্তু আসলে উনি চলে যান নাই, চলে গেলে ওয়ারেন বাফেট হতে পারতেন না। এবং উনি কিন্তু একবার একটা টেক্সটাইল মিল করেছিলেন, এবং উনি বলছিলেন যে আসলে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমার জন্য না, উনি আবার হি কেম ব্যাক টু শেয়ার মার্কেট। সো আপনাকে আসলে এটাকে একটা প্রফেশনাল হিসাবে নিতে হবে। আপনি যদি প্রফেশনাল হিসাবে নাও নিতে পারেন, আপনাকে একটু নিজেকে একটু পড়াশোনা করতে হবে, আপনি একটু সময় নেন, ভালো শেয়ার কিনে ওয়েট করেন। সো আমার মনে হয় যে আপনি একটা শেয়ার যদি ধরেন, আমরা অনেকেই দেখা যায় যে 5 বছরের সঞ্চয়পত্র করি, 5 বছরের জন্য এফডিআর করি, আমাদের অনেক ব্যাংকে টাকা ডাবল স্কিম আছে, টাকা ট্রিপল স্কিম আছে। সো আপনি যদি 3 বছর ব্যাংকে টাকা দিয়ে ওয়েট করতে পারেন, যে টাকা ডাবল হওয়ার জন্য যদি আপনি 6 বছর 7 বছর ওয়েট করতে পারেন, টাকা 3 গুণ হওয়ার জন্য যদি আপনি 12 বছর ওয়েট করতে পারেন, আপনি সেই ব্যাংকেরই শেয়ার কিনে কেন 5 বছর ওয়েট করতে পারবেন না? ব্যাংক যদি তার শেয়ার হোল্ডারদেরকে ওই তার এফডিআর রেটের বেশি না দিতে পারে, ব্যাংক কিভাবে ব্যবসা করবে? আপনাকে কিভাবে আপনার 5 বছর শেষে আপনার ইসের টাকাটা দিবে, রিটার্নের টাকাটা দিবে? সো ওয়েট করেন, আপনি একটা ভালো শেয়ার কেনেন, আন্ডার ভ্যালু শেয়ার কেনেন। যেমন ধরেন এখন আমরা সবাই, সেই দিন আমি একটা পেপারে পড়লাম যে কেন এখন ব্যাংকের শেয়ার কেনা হচ্ছে, কারণ সবাই দেখতেছে ব্যাংকের আমানতের সুদের রেট কমে যাচ্ছে, এবং সেই তুলনায় ব্যাংকের শেয়ার কিনলে যে ডিভিডেন্ড পাওয়া যায়, সেই ডিভিডেন্ড রেটটা অনেক বেশি। সো এই আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা গত বছর কোথায় ছিল? গত বছর যখন আজকে 15 টাকার ব্যাংকটা 9 টাকা ছিল, এবং সে কিন্তু ওই বছরও 15% ডিভিডেন্ড দিয়েছে।
9 টাকায় কিনে 15% ডিভিডেন্ড পাওয়া গেছে, এরকম ব্যাংক আছে 4-5টা। সো এই আন্ডারস্ট্যান্ডিং যদি আমাদের গত বছর থাকতো, এই মানুষটা কিন্তু গত বছর একটা প্রফিট নিয়ে আবার মার্কেটে থাকতো এবং আজকের প্রফিটটাও সে নিতে পারতো। সো আমাদেরকে কিন্তু এই ইনফরমেশনগুলো যদি আমাদের কাছে না থাকে, আমরা যদি একটু না করি, 2010 সালে আমি ধস করছি, আমার লস হয়েছে, সো আমি চলে যাব। আপনি ওয়েট করেন। আমরা তো জানি যে 10, 12, 14 বছর পর মার্কেটে আবার একটা আপসাইড আসে, আপনি সেই আপসাইডের জন্য ওয়েট করেন। আপনি যখন থাকবেন, যতদিন থাকবেন আপনার শেয়ার অ্যাকুমুলেট হতে থাকবে। আপনি তো শেয়ার কিনবেন, কম পয়সায় শেয়ার কিনলেন, বেশি পয়সায় কিনলেন, অ্যাভারেজ করেন, শেয়ার জমান, তখন দেখবেন যে মার্কেটে যখন আপসাইড আসবে আপনার কাছে কম রেটে অনেক শেয়ার আছে। আপনি হঠাৎ করে যখন মার্কেট আপসাইডে আসলেন, এই যে ধরেন আজকে যে আসবে, সে এসে দেখবে যে 2 দিন আগে 2000 কোটি টাকা ট্রেড হয়েছে, আজকে হঠাৎ করে কম, তার মানে কি আমার কি টাকা চলে যাচ্ছে, আবার কি ধস আসতেছে, তার মনে কিন্তু এই আতঙ্কটা ক্রিয়েট করবে যে আজকে মার্কেটে আসতেছে। যে পরশুদিন শুনলাম আমার বন্ধু 2000 কোটি টাকা ট্রেড হয়েছে, আজকে আমি গিয়ে দেখি 800 কোটি টাকা ট্রেড। উনি কি করবে, 2-3 দিন পর আবার বলবে যে আচ্ছা ঠিক আছে, আমার যা লস হয়েছে 5%, 6% আমি শেয়ার বিক্রি করে চলে গেলাম। এই ইনভেস্টরগুলো হচ্ছে মার্কেটের জন্য খুবই ক্ষতিকর। এবং সেই সাথে আমরা দেখছি যে আমরা মার্কেটে যখনই আপস এন্ড ডাউন হচ্ছে, আমরা সব সময় কম্পেয়ার করছি 2010 এর সাথে। এটা কতটুকু যৌক্তিক আপনার মনে হয়? কারণ 2010 এর এটা আসলে যৌক্তিক না, কারণ হচ্ছে 2010 এর সাথে এখনকার যে সময়, সে সময়কার মার্কেটের অবস্থান এখনকার অনেক বেশি। অবস্থান 2007 মানে 7 বছরে ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং তার অবস্থা, বাংলাদেশের অবস্থা, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেমন ধরেন আমরা যদি তারও আগে যাই, আমাদের প্রথম ধসটা যেটা আমরা রিকল করতে পারি সেটা হচ্ছে 1996 এর পরের ধসটা হচ্ছে 2010। এখন 1996 সালের ধসের সাথে 2010 এর ধসের কি কোনো মিল আছে? কোনো মিল নাই। হ্যাঁ, মানুষের টাকা গেছে, এছাড়া আর কোনো মিল নাই। সো এর পরেও যদি এরকম একটা কিছু আসে, সেইটার সাথে 2010 এর কোনো মিল থাকবে না। আপনি 2010 এর এক্সপিরিয়েন্স দিয়ে 17, 18, 20, 24-কে আপনি কখনোই জাজ করতে পারবেন না। এই জন্য আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে। পৃথিবীতে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, আপনার বাংলাদেশ যদি আজকে 5-6 বছর পরে দেখা এইটা একটা বড় ইকোনমিতে চলে যাবে, মিডল ইনকাম কান্ট্রিতে যাবে, এইটা অলরেডি রাইজিং ইকোনমি। সো তখন কিন্তু 2010 এর অবস্থাকে আপনি যদি মানে ল্যান্ডমার্ক ধরে জাজ করতে যান, আপনি পারবেন। এবং সেই সাথে আমরা কিন্তু জানি 2000 পর থেকে এখন পর্যন্ত অনেক রিফর্মস এসেছে, নতুন নতুন আইন হয়েছে, সংশোধন হয়েছে, মার্কেটের পরিধি বেড়েছে। তো সেক্ষেত্রে আমার কতটুকু মনে হয় যে এই বারবার এই কম্পেয়ার করাটা, মানে আমি তো আগেই বললাম যে কম্পেয়ার করাটা আসলে ঠিক না। আপনি যদি ইনফর্ম না হন, তখনই তো আপনি 2010 এর সাথে ইনফর্ম করবেন, মানে কম্পেয়ার করবেন। 1971 সালে আমাদের বাজেট কত ছিল, আর 2017 সালে আমাদের যে আপকামিং বাজেটটা আসছে সেটার সাইজ কত। এখন আপনি যদি সেইটার সাথে এইটা কম্পেয়ার করেন তাহলে তো হবে না। সো আপনাকে ওয়েল ইনফর্ম থাকতে হবে, ওয়েট করতে হবে, আপনাকে টাইম মানে মানির সাথে সাথে টাইম ইনভেস্ট করতে হবে। আমরা পুঁজিবাজার নিয়ে আবারও আলোচনায় ফিরে আসবো, কিন্তু তার আগে নিব আরো একটি বিরতি। এ পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতির সাথেই থাকুন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উন্নত কেরিয়ার, উচ্চশিক্ষা নির্ভরযোগ্য বিদ্যাপীঠ। ব্যবসায় প্রশাসন, আইন, ফার্মেসি, ইংরেজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সহ বিভিন্ন বিষয় অধ্যয়ন করে আপনিও করতে পারেন আকর্ষণীয় কেরিয়ার। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধান ছাড়াও ডিআইইউতে রয়েছে সমৃদ্ধ ল্যাব ও লাইব্রেরি। 19 বছর ধরে উচ্চশিক্ষা প্রসারে এগিয়ে চলছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মিডিয়া এলইডি টিভি, শ্রেষ্ঠ প্রযুক্তি, সেরা মান, জীবন্ত ছবি, 5 বছরের ওয়ারেন্টি। মিডিয়া এলইডি টিভি অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স। মিডিয়া, দেশি পণ্য সবার জন্য। শেয়ারিং, ব্রাউজিং, চলে অ্যামাজিং, যত বেশি বন্ধু তত হ্যাপেনিং। আপলোড ডাউনলোড পুরো ফুল অন, ম্যাডনেস ভাই চলে সারাক্ষণ। ঘুরি ঘুরি নে আছে কোটি কোটি দোস্ত, তুমি আসলে অনেক বন্ধু আর বেশি শেয়ারিং এর জন্য জয়েন করো ইয়োলো সার্কেলে। 75 টাকায় 1 জিবি ইন্টারনেট আর ইয়োলো সার্কেলে 25 পয়সা মিনিট। পানির প্রয়োজনে আমরা আছি সবসময় আপনার পাশে। বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত পানির ট্যাঙ্ক গাজী ট্যাঙ্ক। গাজী প্রথম, গাজী সেরা। বাংলাদেশের সমৃদ্ধিতে গাজী গ্রুপ। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? Excuse me, sir. Please don't judge a book by its cover.
চাই এমন চমক যা কেড়ে নেয় সবার নজর, তাই নতুন রিন এর ব্রাইট ক্লিনিং টেকনোলজি গভীর থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। খিদের তো আর টাইম টেবিল নেই, তাই যখন তখন প্রিয় মানুষগুলোর দুষ্টু খিদেকে সাইজ করতে সাথে থাকুক টেস্টি আর হেলদি ডুডলস। এনি টাইম ডুডলস টাইম। এখন ডুডলস ইনস্ট্যান্ট নুডলসের 4 পিস প্যাকের সাথে একটি সিঙ্গেল লেয়ার, 8 পিস প্যাকের সাথে একটি ডাবল লেয়ার আর 12 পিস প্যাকের সাথে একটি ট্রিপল লেয়ার টিফিন বক্স একদম ফ্রি। জলদি করো, স্টক সীমিত। ফ্রম নিউজিল্যান্ড ডেয়ারি। এসিআই নীল সুপ্রিম ওয়াশিং পাউডার কাপড়কে করে চোখ ধাঁধানো পরিষ্কার আর শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল টিনেসেল ধ্বংস করে সব জীবাণু। সুপ্রিম ওয়াশিং পাউডার শুধু পরিষ্কারই নয়, কাপড় হবে জীবাণুমুক্ত। দারুণ মজার মেক্সিকান স্বাদের ডিটোস এর ক্রিস্পি ক্রাঞ্চি বাইট নিয়ে যাবে অন্য লেভেলে। ডিটোস স্বাদই এমন, ভুলিয়ে দেয় মন। ফ্রম নিউজিল্যান্ড ডেয়ারি। পিম্পলস যেভাবেই অ্যাটাক করুক না কেন, আই এম রেডি টু ফাইট। গার্নিয়ার মেন অ্যাকনো ফাইট ফেস ওয়াশ প্রথম ওয়াশ থেকেই পিম্পলসের 6টি লক্ষণের সঙ্গে লড়ে। হিট পিম্পলস ফর আ 6। বেছে নিন গার্নিয়ার মেন অ্যাকনো ফাইট ফেস ওয়াশ। যে কোনো ত্বকের প্রয়োজনে গার্নিয়ার মেন ফেস ওয়াশের সম্পূর্ণ রেঞ্জ এখন আপনার কাছের দোকানে। Customers are getting free home delivery, free installations, EMI facilities, product warranty. In short, we have everything to make your life easy. 100% secure online shopping experience at RRM Electronics World Limited. ঝকঝকে টেকসই নানা রঙে পাই, আমাদের ঘরে শুধু কেপিএল চাই। কেপিএল শতভাগ ভার্জিন প্লাস্টিক। আঙ্কেল ছবি তুলতে চাই। কাম একসাথে এতগুলো ফর্ম একটাই ফোকাস কর। একটাই লাইফ, মাত্র একটা কাজ। সবই করব। এয়ার হোস্টেস অ্যাপ্লিকেশনের জন্য, সিঙ্গিং কম্পিটিশন, পার্ট টাইম এমবিএ ফর্মের জন্য, হেয়ার স্টাইল করো ইচ্ছে মতন, যদি চুল হয় থেকে লং, ক্যারাটিন ইয়োগার্ট যুক্ত নতুন সানসিল্ক থেকে লং আমাকে দেয় 2 গুণ বেশি ঘন চুল। একসাথে এত সব? লাইফ তো একটাই, তাই বলে কি কাজও একটাই? 2 গুণ বেশি ঘন চুলে করো সবকিছু স্টাইলে। শেয়ারিং ব্রাউজিং চলে এমনিথিং, যত বেশি বন্ধু তত হ্যাপেনিং। আপলোড ডাউনলোড পুরো ফুল অন, ম্যাডনেস ভাই চলে সারাক্ষণ। ঘুরি ঘুরি রে আছে কোটি কোটি দোস্ত, তুমি আসলে অনেক বন্ধু আর বেশি শেয়ারিং এর জন্য জয়েন করো ইয়োলো সার্কেলে। 75 টাকায় 1 জিবি ইন্টারনেট আর ইয়োলো সার্কেলে 25 পয়সা মিনিট। প্রতিটি রেড কাউ নিউট্রিফাইড মিল্কের 400 গ্রাম প্যাকের সাথে একটি ও 1 কেজি প্যাকের সাথে 2টি অ্যামেজিং থার্মাল ফ্লাস্ক একদম ফ্রি। সো ঠান্ডা গরম একসাথে। রেড কাউ নিউট্রিফাইড মিল্ক, বেশি নিউট্রিশন প্রতিদিন। ফ্রম নিউজিল্যান্ড ডেয়ারি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসাপাতির সারাদিনে পুঁজিবাজার নিয়ে আলোচনায়। আজ আমাদের সাথে আছেন কেএইচবি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সোম। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমরা পুঁজিবাজার নিয়ে আলোচনা করছিলাম। লেনদেনের আমরা জানি যে এখন পুঁজিবাজারে বেশ ভালো অবস্থানে রয়েছে, সবগুলো কোম্পানি খুব ভালো অবস্থানে রয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীদের কিন্তু বেশি আগ্রহ থাকছে জাঙ্ক ক্যাটাগরির শেয়ারে, হাত বদল হচ্ছে সবচেয়ে বেশি। পুঁজিবাজার নিয়ে কিন্তু এরই মধ্যে এই অবস্থার প্রেক্ষিতে সবগুলো প্রতিষ্ঠান থেকে নিয়ন্ত্রণ সংস্থারা বারবার সতর্ক করে দিচ্ছে এবং প্রধানমন্ত্রীও আমরা দেখেছি যে ফিনান্সিয়াল লিটারেসি কার্যক্রমে বলেছেন যে দেখে শুনে বুঝে বিনিয়োগ করতে, কিন্তু তারপরেও কেন এরকম হচ্ছে? ওই যে দেখে বুঝে বিনিয়োগটা হচ্ছে না, এক নাম্বার। আর সেকেন্ড হচ্ছে আমাদের তো একটা স্ট্রাকচারাল প্রবলেম আছে, যেটা হচ্ছে যে আমাদের এখানে একই মার্কেটে দেখা যায় যে 400 কোটি টাকার শেয়ারের সাথে সাথে 4 কোটি টাকার পেইড আপের শেয়ারও একই সাথে ট্রেড হচ্ছে, যেটা আসলে হওয়া উচিত না। সো এটার কারণেই কিন্তু মার্কেটে দেখা যায় যে যখন এরকম একটা পিরিয়ড আসে যে মার্কেটে টাকা আসছে, তখন যারা হচ্ছে মার্কেটে একটু প্লে করেন তারা দেখা যায় যে জাঙ্ক শেয়ারগুলোই খেলতে বেশি পছন্দ করেন।
সো এইটার কারণে কিন্তু এই জিনিসগুলো হয়। সো আমার মনে হয় যে একটা কাজ চলছে যে স্বল্প মূলধনী শেয়ারগুলোর জন্য একটা আলাদা বোর্ড করে দেওয়া। সো বাইরে কিন্তু এরকম আছে যে ওইটাকে আমরা এই ছোট শেয়ারগুলোকে পেনি স্টক বলা হয়। সো সেটা যদি করে ফেলা যায় আমার মনে হয় যে এটা ভালো হবে। আর হচ্ছে যে স্বল্প মূলধনের যে শেয়ারগুলো আছে যেটাগুলো বাড়ে বেশি ঠিক আছে, বাট ওখানে কিন্তু খুব বেশি টাকাও মানে এনগেজ করা যায় না। আপনি একটা বড় শেয়ারে যে পরিমাণ টাকা এনগেজ হয়, একটা জাং শেয়ারে কিন্তু খুব বেশি পরিমাণে শেয়ার মানে খুব বেশি পরিমাণে টাকা এনগেজ হয় না। সো আমার মনে হয় যে এটা নিয়ে যদি ওই এগুলোকে আলাদা করে যাওয়া যায়, দ্যাটস ইট, এটা নিয়ে খুব বেশি চিন্তার মানে ব্যাপার নেই। বাট আমার মনে হচ্ছে যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইনভেস্টরদেরকে অনেক বেশি আসলে ইনফর্মড হতে হবে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকেও একটু বলবো যে আমরা শুরু করেছিলাম যেরকম ওয়ারেন বাফেটের কথা দিয়ে, আমাদের লোকাল মার্কেটেও কিন্তু প্রচুর ওয়ারেন বাফেট আছে, যারা আমরা শুধু পুঁজিবাজারের লসেরটাই শুনি যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আসেন তারা লস করে চলে যান। বাট আপনি যদি আমাদের হিস্ট্রিতে একটু দেখেন যে আমাদের পুঁজিবাজারের হিস্ট্রিতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র থেকে অনেক বৃহৎ হয়ে গেছেন। এই হিস্ট্রিগুলোও আমাদেরকে বোধহয় আমাদের পুঁজিবাজারকে ব্র্যান্ডিং করার জন্য এই হিস্ট্রিগুলোও আমাদেরকে তুলে ধরা উচিত, যে আমাদের লোকাল ওয়ারেন বাফেট যারা আছেন, যারা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে অনেক বড় বৃহৎ বিনিয়োগকারীতে পরিণত হয়েছেন, তাদেরকে আমাদের যদি একটু খুঁজে বের করি, এটা নিয়ে যদি একটু লেখালেখি হয়, আপনারাও যদি এটা নিয়ে একটু ফোকাস করেন, তাহলে ইনভেস্টররা কিন্তু বুঝতে পারবেন যে আপনি কিভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়ারেন বাফেট হতে পারবেন। সো নট নেসেসারিলি আপনাকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ওয়ারেন বাফেটের জীবনী পড়ে ওইটা ফলো করতে হবে, কারণ এটার কনটেক্সট এক না। বাট আপনি যদি আমার মার্কেটের ওয়ারেন বাফেট হতে চান, আপনাকে কি করতে হবে, কতটুক ওয়েট করতে হবে, কতখানি পুঁজি এনগেজ করতে হবে, কিভাবে এনগেজ করতে হবে, এই জিনিসগুলো আমার মনে হয় যে একটু জানা উচিত। এক্ষেত্রে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার কাছে জানতে চাইবো যে পুঁজিবাজার নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ তো এটাই, এতক্ষণ তো এটাই বললাম। কোন বিষয়গুলোকে বেশি নজর দিয়ে আপনি বিনিয়োগের কথা বলবেন? আমার কথা হচ্ছে যে আপনাকে এনগেজ করতে হবে দুইটা জিনিস, এক হচ্ছে আপনার ফান্ড এবং সেকেন্ড হচ্ছে আপনার টাইম। এবং আপনাকে সবসময় ব্যাকআপ ফান্ড থাকতে হবে, সবসময় আপনাকে ব্যাকআপ ফান্ড থাকতে হবে। আপনার যদি মার্কেট কমে যায়, আপনার যদি শেয়ারের দাম কমে যায়, আপনাকে সেটা ব্যাকআপ দেওয়ার ফান্ড থাকতে হবে। আপনাকে টাইম এনগেজ করতে হবে, আপনার ইন্টারেস্ট থাকতে হবে, এবং আপনাকে জানতে হবে যে আপনি কোন শেয়ারটা কেন কিনলেন। এটা যদি কমেও যায়, আপনাকে জানতে হবে যে আপনার শেয়ারটার সেই স্ট্রেংথ আছে কিনা, যে এই শেয়ারটা নিচে যদি নেমেও আসে, ওর যা লাইন অফ বিজনেস, ওর যা প্রফিট করার ক্যাপাসিটি, তাতে এই শেয়ারটা বাউন্স ব্যাক করে এসে আপনাকে প্রফিট দিতে পারবে কিনা, সেটা শিওর হওয়ার পরই আপনি একটা শেয়ার কেনেন, আদারওয়াইজ আপনার ওই শেয়ার কেনার প্রয়োজন নেই। এক্ষেত্রে আমরা যেহেতু দেখছি যে এখনো জাং ক্যাটাগরির শেয়ারগুলোর প্রতি আগ্রহ বেশি থাকছে, আপনার কি মনে হয় যে আমাদের যে স্মল ক্যাপ একটা আলাদা মার্কেট হওয়ার কথা ছিল, সেটা করলে আমরা কিছুটা সুবিধা পেতে পারি? আমার মনে হয় যে সেটা করলে আস্তে আস্তে এই সুবিধা আমরা পাবো। এবং আমরা যখন মার্কেটটা যখন বড় হয়, যখন ভলিউম বাড়ে, তখন দেখবেন যে আস্তে আস্তে কিন্তু জাং থেকে ফান্ড উইথড্র হয়ে তখন ভালো শেয়ারই আসে। এবং আপনি যদি রিসেন্ট কিছুদিন দেখেন, আমাদের ভালো শেয়ার কিন্তু বেড়েছে আমাদের মার্কেটে। আমরা যেগুলো ম্যানুফ্যাকচারিং ভালো শেয়ার ছিল সেগুলো কিন্তু বেড়ে এসছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি আবার বলছি যে জাং শেয়ারে কিন্তু বাড়ে বেশি, কিন্তু আপনি কিন্তু অনেক টাকার জাং শেয়ার কিনতে পারবেন না। জাং শেয়ারে আপনি পয়সা এনগেজ করতে পারবেন কম। সো যে আসলে বেশি টাকা নিয়ে আসছে, সে কিন্তু ভালো শেয়ারেই তাকে যেতে হবেই। ভলিউম বাড়লে তাকে ভালো শেয়ারে যেতেই হবে, এবং ভালো শেয়ারের রিটার্নটা বেশি না হলেও আপনার দেখা যায় যে ভলিউমে আসলে আপনার রিটার্ন ভালোই থাকে, খারাপ থাকে না। জনাব রাজীব সোম, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের আয়োজনে, আমন্ত্রণ পরবর্তী সংবাদে।